দিনের গুরুত্বপূর্ণ সংবাদ, পাশাপাশি বিশেষ প্রতিবেদন, আর সেই সাথে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত। সাথে আছি আমি আফরিন আনোয়ার। কোনো চাপে পড়ে আন্দোলন বন্ধ করার ডাক দিলেও জনগণকে আন্দোলন চালিয়ে যেতে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ বিষয়ে বিস্তারিত জানাতে শাহবাগ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার ফরহাদুজ্জামান। ফরহাদ, সর্বশেষ পরিস্থিতি তো নিশ্চয়ই আপনি আমাদেরকে জানাবেন। সেই সাথে তীব্র গরমে সাধারণ মানুষও নিশ্চয়ই ভুগছে। এখানে যারা উপস্থিত আছেন এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, তাদের বর্তমান অবস্থা এবং বক্তব্য জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে সারা দেশে কিন্তু তীব্র গরম সৃষ্টি হয়েছে। এরই মধ্যে আজকে শাহবাগে সকাল থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সহ আরও কয়েকটি দাবি নিয়ে আজকে এখানে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলো কিন্তু উপস্থিত হয়েছে। তারা এই গরমের মধ্যেই তীব্র সড়কের উপরে কিন্তু তারা বসে আছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না তো তারা ঘরে ফিরতে। দেখেছি ইতিমধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত, পাশাপাশি ছাত্র শিবির সহ লেবার পার্টি সহ বিভিন্ন সংগঠন কিন্তু তাদের সাথে সংহতি জানিয়ে কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসেছে এবং তারা কথাও বলেছেন। তারা বলছেন যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দায়িত্ব যদিও তাদের না, কিন্তু সরকারকে তাদেরকে এই দায়িত্ব কেন নিতে হচ্ছে সেইটাও তারা বলেছেন। এবং তারা বলছেন যে এখন যদি আজকে 8টার দিকে তারা বলছেন যে 8টার দিকে উপদেষ্টা পরিষদের বসার কথা রয়েছেন, সেখান থেকে যদি আজকের মধ্যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি করবেন। আমরা ইতিমধ্যে হাসনাত আব্দুল্লাহ একটি বক্তব্য দিয়েছেন, যদি কোনো কারণে কোনো চাপের মুখে এই আন্দোলন প্রত্যাহার করতে হয় তবুও যেন আন্দোলন চালিয়ে যায়, এমনটি কিন্তু আহ্বান জানিয়েছেন এখানে যারা উপস্থিত রয়েছেন। আমরা দেখেছি বিভিন্ন নেতাকর্মীর পাশাপাশি এখানে কিন্তু সাধারণ যারা ছাত্র জনতা রয়েছেন তারাও এসেছেন। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন তারাও কিন্তু সংহতি জানিয়েছেন, তারাও এসেছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এখানে এসেছেন এবং বিভিন্ন সর্বশ্রেণীর, আমরা যদি বলতে চাই যদি বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু তারা আজকে উপস্থিত হয়েছেন এই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে। আর তারা বলছেন যে শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ না, তাদেরকে বিচার করতে হবে এমনটাও দাবি জানিয়েছেন। এবং বাংলাদেশে আওয়ামী লীগ যে রাজনীতি করবে সেই রাজনীতি করার নৈতিকতা কিন্তু আওয়ামী লীগের আর নেই। কাজেই আজকের মধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও কিন্তু তারা জানিয়েছেন এবং বলছেন যদি এই নিষিদ্ধ না করা হয় তাহলে তারা এই সরকারকেও যে সমর্থন দিয়ে যাচ্ছিলেন সেই সমর্থনও কিন্তু তারা আর দিবেন না, এমনটিও কিন্তু এই তাদের বক্তব্যে উঠেছে। আমরা দেখেছি তীব্র গরমের মধ্যেও কিন্তু এখানে যখন বসা যাচ্ছিল না তখন কিন্তু অনেকেই এই সড়কের উপরেই কিন্তু বসেছিলেন শুধুমাত্র একটা দাবিতে। তারা বলছেন যে 15 বছর আওয়ামী লীগ যে গুম খুন যে নির্যাতন করেছেন সেই যে শিকার হয়েছেন তারা কিন্তু সেই দাবিতেই কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ চান। পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন অভিভাবকরাও কিন্তু আজকে উপস্থিত হয়েছেন। এখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ সহ বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে দলে দলে বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি রাজনৈতিক দল এসেছেন, তারা এখানে সংহতি জানিয়েছেন। রফিকুল ইসলাম মাদানী যে শিশু বক্তা হিসেবে যাকে ধরা হয় তিনিও এখানে এসে সংহতি জানিয়েছিলেন। এখন পর্যন্ত এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা কিন্তু এখানে রয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন মঞ্চে কিন্তু এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতা রয়েছেন। পাশাপাশি এখানে নারীরাও সংহতি জানিয়েছেন, তারাও কিন্তু এসেছেন এবং তারা বলছেন যে জুলাই আন্দোলনে যেভাবে তারা মাঠে ছিলেন তারা আজকেও কিন্তু তারা ঠিক সেভাবেই কিন্তু এই আন্দোলনের সংহতি জানিয়ে তারা এখানে অবস্থান করছেন। অনেকটা তীব্র গরমের মধ্যেই কিন্তু আপনি দেখেছেন যে আজকে গতকালকে প্রচণ্ড রোদ এবং গরম ছিল, সেই গরমের উপেক্ষা করেই কিন্তু তারা আজকে আপনি আমাকে শুনতে পাচ্ছেন কি? ফরহাদ, আমি একটু জানতে চাইছি যে যেহেতু এনসিপি বারবারই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিটি তুলছে এবং তারা তাদের কঠোর অবস্থান কর্মসূচিও দিয়েছে, কোন প্রক্রিয়ায় আসলে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় এ ব্যাপারে এনসিপির নেতৃবৃন্দ কিছু জানিয়েছে কি? মেনে নিচ্ছেন, কারণ তারা বলছেন যে আওয়ামী লীগ 15-16 বছরে যেই যে আমি
আপনার প্রশ্নটি শুনতে পাই নাই, কিন্তু আমি তারা বলছেন যে আজকে 8টার দিকে উপদেষ্টাদের সচিবালয়ে একটা বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠক থেকে কি সিদ্ধান্ত আসে এরপরে কিন্তু তারা তাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেবেন। কিছুক্ষণ আগে হাসনাত আব্দুল্লাহ একটা কথা বলেছিলেন যে যদি কোনো চাপের কারণে তিনি এই আন্দোলন প্রত্যাহার করতে বলেন, তবুও যেন এখানে যারা আছেন বা এই আন্দোলন যারা অংশ নিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। এই মুহূর্তে চট্টগ্রামের পলো গ্রাউন্ডে তারুণ্যের সমাবেশে বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। শ্রমিক ভাইরাদের মজুরির চায় ঠিক মতো একটা দেশ চায়, গণতান্ত্রিক দেশ, যেখানে আমি আমার কথা বলতে পারবো, অন্য ভাইও তার কথা বলতে পারবেন। দেশ চায় গণতান্ত্রিক দেশ, যেখানে আমি আমার কথা বলতে পারবো, অন্য ভাইও তার কথা বলতে পারবেন, এবং সেটা একটা সহনশীলতার মধ্যে, ঐক্যের মধ্য দিয়ে হবে। সেই গণতন্ত্রই আমরা প্রতিষ্ঠা করতে চাই। আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের মূল উদ্দেশ্য এই তারুণ্যের সমাবেশগুলোর একটাই, যে তরুণরা আপনারা জেগে উঠেছেন, আপনারাই পরাজিত করেছেন ফ্যাসিস্টকে, আপনারাই দাঁড়িয়েছেন তাকে দেশের বাইরে। সেই তরুণরা আবার জেগে উঠুন, আপনার অধিকার আপনারা জোর করে কেড়ে নিয়ে বন্ধুগণ। মাথা ঠান্ডা রেখে সজাগ থেকে আজকে সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র আছে তাকে আমাদের ব্যর্থ করে দিতে হবে। বক্তব্য দীর্ঘ করবো না, শুধু একটা কথা বলতে চাই। আমরা সেই যুদ্ধ শুরু করেছিলাম 1971 সালে, স্বাধীনতা যুদ্ধ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব শুরু করেছিলেন একটা স্বাধীন, গণতান্ত্রিক, মুক্ত, সমৃদ্ধ বাংলাদেশের জন্য। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর বাউলের সঙ্গীত গেয়ে, গণতন্ত্রের সঙ্গীত গেয়ে তিনি পথে পথে ঘুরে বেরিয়েছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আপোষহীন মনোভাব নিয়ে। আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে নতুন করে এই তারুণ্যকে আজকে শিক্ষা দিচ্ছেন, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যে আসুন আমরা একটা সত্যিকার অর্থে আধুনিক বিশ্বের উপযোগী একটা বাংলাদেশ গড়ে তুলি, তাই না? তার জন্য কি দরকার? আধুনিক শিক্ষা দরকার। তার জন্য কি দরকার? আমাদের আইটি শিক্ষা করতে হবে। তার জন্য কি দরকার? আমাদেরকে লেখাপড়ার দিকে আরো বেশি শিখতে হবে। কিন্তু একটি কথা সবসময় মনে রাখতে হবে, যে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি করে আমরা কোনো মতেই কোনো কিছু করতে দেব না। বাংলাদেশের প্রশ্নে আমরা আপোষহীন, যে কারণে আমাদের নেতা বলেছেন সবার আগে, কি বলেছেন? জোরে বলতে হবে তো, সবার আগে, সবার আগে। উনি বলেছিলেন ফায়সালা হবে কোথায়? রাজপথে, তাই না? হয়েছে ফায়সালা। উনি বলেছিলেন টেক ব্যাক, টেক ব্যাক। আর এইবার বলেছেন সবার আগে বাংলাদেশ, তাই না? আসুন আজকে এই তরুণ ভাইরা, আমরা এই বুড়োরা যারা আছি, একটি বুড়োরা, আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি। আমরা দেখতে চাই একটা সুন্দর, সত্যিকার অর্থেই একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে মানুষ মানুষ ভালোবাসবে, যেখানে সম্প্রীতি থাকবে, প্রেম থাকবে, ভালো থাকবে, আর বাংলাদেশের মাথাটা উঁচু থাকবে, পতাকাটা পট করে উঠবে। সেই বাংলাদেশ আমরা দেখতে চাই। আজকে আমাদের সৌভাগ্য যে আমাদের ক্রিকেটের আরেকজন তরুণ নেতা, যিনি আজকে আমাদের মাঝে এখানে উপস্থিত, তাই না? চট্টগ্রামের ছেলে তো নাইকে, তামিম চট্টগ্রামের ছেলেরা এরকম অসংখ্য তামিম সে তৈরি করতে বলেছে, তাই না? সবাই সেদিকে যাবেন। সবশেষে আবারও আপনাদের চট্টগ্রামের মানুষকে আমি আমার আন্তরিক অভিবাদন, সম্মান জানাতে চাই, সেলুট জানাতে চাই, যে আপনারা লড়াই করে এই জায়গায় এসে পৌঁছেছেন বন্ধুগণ। এই সঙ্গে ওয়াসিম আকরাম 16 জুলাই যিনি শহীদ হয়েছেন, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। দুর্ভাগ্যের কথা, এই সরকার যখন পাঠ্যপুস্তকের নাম করে তুলেছে, তখন সাইদের নাম তুলেছে, আমরা খুব খুশি হয়েছি। মুগ্ধের নাম তুলেছে, আমরা খুব খুশি হয়েছি। কিন্তু যখন ওয়াসিমের নাম আমরা দেখিনি, সেখানে আমরা দুঃখিত হয়েছি। আমরা বিশ্বাস করি সরকার অবিলম্বে। অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত পাকিস্তান।
ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে একথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছুক্ষণ আগে এই পোস্ট দেন ট্রাম্প। বিবিসি বলছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেছেন দ্রুত সময়ের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তান সবসময় দক্ষিণ এশিয়া অঞ্চলের শান্তির পক্ষে। এছাড়া ট্রাম্প তার সোশ্যালে দেয়া পোস্টে আরও উল্লেখ করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে কথা বলার পর তারা 48 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। এর আগে পাকিস্তানের একযোগে 3 বিমান ঘাঁটিতে মিসাইল হামলার পর ভারত সামরিক অভিযান অপারেশন বুনিয়ান উন মারসুস শুরু করে ইসলামাবাদ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গোলার আঘাতে প্রাণ গেছে 3 জনের। দিল্লির কয়েকটি কৌশলগত অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম। এদিকে পাক ভারত উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত SM রাশেদ আহমেদ চৌধুরী এবং ভারত থেকে যুক্ত হচ্ছেন পররাষ্ট্র বিশেষজ্ঞ প্রণয় শর্মা। আপনাদের দুজনকেই ডিবিসি নিউজের পর্দায় স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি জনাব প্রণয় শর্মা, আপনার কাছে আসলে জানতে চাইব যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আসলে ভারত পাকিস্তান যে যুদ্ধ বিরতির ঘোষণা এসছে বা ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যালে একটা পোস্ট দিয়েছেন, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? স্বাগত জানাচ্ছে কিনা? পরবর্তী অবস্থান কি হতে পারে ভারতের? নিশ্চয়ই, দেখুন, যুদ্ধ সবসময় সেটা সবারই লক্ষ্য হওয়া উচিত যাতে কখনোই যুদ্ধটা না হয়। কিন্তু এমন যদি কখনো পরিস্থিতি হয়ে যায় হয়েছে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা যদি তার সমাপ্ত হয়, সেটা সবারই কাম্য আমার মনে হয়। আমি সেটাকে যদি হয়ে থাকে তাদের কথা নিয়ে, কারণ অফিসিয়ালি এখন অব্দি আমি খবর পাইনি। এখন আমাদের এই মুহূর্তে বলে ফরেন সেক্রেটারির ব্রিফিং শুরু হবে, সুতরাং তাতে কি অ্যানাউন্স করবে সেটা জানা যাবে। কিন্তু এই পোস্ট যেটার কথা আপনি বললেন সেটা আমিও দেখেছি। আমি এইবারে একটু জনাব SM রাশেদ আহমেদ চৌধুরী, SM রাশেদ আহমেদ চৌধুরী, ভারত পাকিস্তানের যে যুদ্ধবিরতির যে প্রস্তাব এবং সেটাতে যে সম্মত হওয়ার এই বিষয়টিকে দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য কেমন ভাবে আপনি দেখছেন? এটা তো মানে আমরা সবাই চাই বাংলাদেশে, আমরা সব জনগণ, আমি মনে হচ্ছে যে এই যে আমাদের সাউথ এশিয়া, এটা হচ্ছে সবচেয়ে বেশি গরিব এই আমাদের এই অঞ্চলে। এবং এই যুদ্ধটা আমি বলবো একটা ম্যাডনেস। আমরা যদি এত বছর পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ হলো, এখন সারা পৃথিবীতে যুদ্ধ হওয়ার পরে ওই আমেরিকানরা আফগানিস্তান থেকে যাওয়ার সময় বললো যে there is no military solution. মিলিটারি সলিউশন কোনো সমাধান না, শক্তি প্রয়োগ করে কোনো সমাধান হয় না। আপনি দেখেন আমাদের কাছে চ্যালেঞ্জ কত বড় চ্যালেঞ্জ। আমাদের এই রিজনে বেশিরভাগে জনগণ গরিব। সত্যি কথা হচ্ছে যে ইন্ডিয়াতে এখন ইন্ডিয়া ভালো প্রগ্রেস করছে, ভালো ডেভেলপমেন্ট হচ্ছে, এবং চায়নার পরে সবাই ইন্ডিয়া জনগণ যাচ্ছে যে এটা নেক্সট সুপার পাওয়ার হবে। কিন্তু এরকম যুদ্ধ হলে তো সুপার পাওয়ার হওয়া মানে কোনো পাওয়ার হওয়া খুব মুশকিলের কথা। কারণ এটা পাকিস্তান থেকে যে আমি শুনতে পাচ্ছি, এটা ওই হিন্দু মুসলিম ওই কমিউনিটি ওইভাবে দেখা হচ্ছে যে হিন্দুরা আমাদেরকে ইয়ে করছে, মুসলমানদেরকে ডিফেন্ড করতে হবে। এটা খুবই দুঃখজনক। এবং আপনি দেখেন যে এই যে আমার বন্ধু ইন্ডিয়া থেকে, আপনারা যখন থেকে হিন্দুত্ব আরম্ভ করেছেন আপনার দেশে, আমরা খুবই দুঃখিত। কারণ জিনিসটা হচ্ছে কি, আমরা ওই বাঙালি ওই ইন্ডিয়াতে ছিলাম, আমরা কলকাতায় ছিলাম, আমরা এই জিনিসটা দেখেছি, পার্টিশন দেখেছি। আমরা এই ধর্মকে যে ব্যবহার করে রাজনীতিতে, এইটা যত রকম কনফ্লিক্ট যুদ্ধ জনাব রাশেদ আহমেদ চৌধুরী, আমি আপনার কথায় আবারও ফিরবো। আমি আমার রাশেদ আহমেদ চৌধুরীর বক্তব্য নিয়েই আমি প্রণয় শর্মা আপনার কাছে আসলে জানতে চাইছিলাম যে যেটি আসলে বলা হয় যে ভারত পাকিস্তান যুদ্ধ হিন্দু মুসলিমের ভেতরে একটা যুদ্ধ, সেই সাথে আরও একটি প্রশ্ন জুড়ে দিতে চাই যে এই সামরিক শক্তি প্রদর্শন বন্ধ করে আসলে কূটনীতিকভাবে এর সমাধানে যাওয়ার কোনো পথ খোলা আছে কিনা, যেহেতু এখন একটা যুদ্ধবিরতির পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে।
দেখুন, আপনি কোনো যুদ্ধের পর কোনো না কোনো এক সময় তো কথাবার্তা বলা হয় এবং শুরু সেটা করতেই হয়। আর এমন নয় যে ভারত এর আগে কখনো চেষ্টা করেনি। ভারত বরাবরই চেষ্টা করেছে যে পাকিস্তানের সঙ্গে যদি স্বাভাবিক তার রিলেশনটা করতে পারে কথাবার্তার মাধ্যমে। আপনাদের মনে থাকবে হয়তো নরেন্দ্র মোদী, যিনি এখন আমাদের প্রধানমন্ত্রী রয়েছেন, তিনি যখন প্রথম জিতলেন মে 2014-এ, তখন তার ইনঅগ্রেটরে যাদেরকে ডেকেছিলেন তাদের মধ্যে কিন্তু তখন পাকিস্তানের যিনি প্রাইম মিনিস্টার ছিলেন নওয়াজ শরীফ, তাকে তার সঙ্গে কথাবার্তা বলে স্বাভাবিক কি করা যায়, কিভাবে দুই দেশের মধ্যে সহযোগিতামূলক কি ধরনের সম্পর্ক স্থাপন করা যায় এই নিয়ে হয়েছিল। এরপরে আবার মোদি কিন্তু আফগানিস্তান একবার কি ছিল এবং তখন অ্যানাউন্স না করে বিরাট একটা বড় হইচই না করে তখন সেদিনকে নওয়াজ শরীফের জন্মদিনের দিন হঠাৎ তিনি লাহোর চলে গেলেন সেখানটাতে। এই ধরনের নেয়ার পরে কিন্তু সেখানটা তারপরে আবার সেখান থেকে টেররিস্ট অ্যাটাক হলো। সুতরাং জনমত এবং সরকারের দুটোই পাল্টে যায় তারপর থেকে দীর্ঘদিন ধরে পাকিস্তানের সঙ্গে কোনো সেইভাবে যোগাযোগ আমাদের থাকেনি কথাবার্তায়। কারণ মনে হয়েছে এখানকার দিল্লির অ্যাসেসমেন্টে যে পাকিস্তানের সঙ্গে যতবারই কথা বলার চেষ্টা করেছি আমরা, আর মোদি তিনি প্রথম নন, এর আগে বহু এমন কোন প্রধানমন্ত্রী নেই যিনি কথা বলেননি। আপনারা জানেন এক সময় তার আগে যিনি ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তিনি একটি শান্তির বাস নিয়ে গিয়েছিলেন। অনেক পলিটিক্যাল পার্টির লোকজন আর অন্যান্য লোক তার মধ্যে চিত্র তারকারা ইত্যাদি এটা ছিল সবাই পাকিস্তানি, কিন্তু তারপরে আবার কার্গিল যুদ্ধ শুরু হয়ে গেল। সুতরাং এইটা আমার মনে হয় যে দেশের ঠিক আছে, নিশ্চয়ই এক সময় কথাবার্তা বলে স্বাভাবিক যদি পারে প্রতিবেশী দেশের, তার সেটা খুবই বড় ভালো কথা। কিন্তু পাকিস্তানের নিজেরও তাহলে এখানে একটা ইন্ট্রোস্পেকশন করার দরকার যে কোন জায়গায় গোলমালটা হচ্ছে। বারবার করে হিন্দু মুসলিম এই ধরনের জিনিসগুলো বলে যদি পার পেয়ে যায় যে তাদের নিজের যে দিকের খামতিগুলো সেগুলো দেখতে পাচ্ছেন না, স্ট্রাকচারাল যদি কোনো ফ্ল থাকে সেখানটায়, যেখানে একটা সিভিক গভর্নমেন্ট হাত বাড়ালে বন্দুকের, সেখানে মিলিটারি তাদের এতই সেখানে বড় রোল প্লে করে যে তারা সেটা নাকচ করে দেয় এবং কখনো প্রত্যেকবারই আমরা দেখি কোনো ধরনের সেটাকে ডিস্টার্ব করে। এটা যদি চলতে থাকে না, সেখানটা কনফিডেন্স বাড়ে, ট্রাস্ট বাড়ে এবং কোনো ধরনের যে ধরুন চুক্তি যেগুলো হয়েছে কোনোটার যদি সেখানটায় তার অনার না করা হয় এবং প্রত্যেকবার তাকে নিয়ে বলা হয় যে আমরা তো ছিলাম না তখন, আমরা আবার নতুন করে দেখবো, এই প্রত্যেক কটা জিনিস একটা প্রবলেমে দাঁড়াতে পারে। আমার মনে হয় যে পাকিস্তান যখন নাকি আরো ধরুন টেম্পারেচার এখনো খুবই স্বাভাবিক হয়নি, স্বাভাবিক হয় সেখানটায় নিশ্চয়ই ভারতের লিডারশিপও কোনো এক সময় ভাবে কি ওদের কথাবার্তা শুরু করা যায় কিনা, এবং পাকিস্তানের দিক থেকে হয়তো হবে দুই দেশের মধ্যে যদি কথা হয় কোনো এক সময় এবং স্বাভাবিক যদি হয় আমাদের সম্পর্ক। মিস্টার প্রণয় শর্মা, আমার একটু জানার জায়গা এবং প্রতিবেশী দেশ হিসেবে সাধারণ মানুষও জানতে চায় যে এই যে যুদ্ধবিরতির যেই সুযোগটি এসছে, এই জায়গা থেকে কূটনীতিকভাবে কি ধরনের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে এই বিষয়গুলো সমাধানের জন্য, কি মনে হচ্ছে আপনার? এই যে দেখুন, ভারতের দিক থেকে যেটা বারবার করে বলা হয় যে কথা বলা যেতে পারে, কিন্তু আমাদের মাথায় বন্দুক রেখে আপনি কথা বলতে পারেন। দুই দেশের মধ্যে ইস্যুস থাকতে পারে, সেখানটায় মতের মিল থাকতে পারে, সেখানটায় ডিফারেন্সেস মত পার্থক্য থাকতে পারে, কিন্তু যখনই কথাবার্তা হয় আপনার বা কথাবার্তার সময় দিয়ে যখন প্রোগ্রেস করে কিছুদিন বাদেই সেখানে কোনো না কোনো ধরনের টেররিস্ট অ্যাটাক হয়। তো এই ধরনের জিনিসগুলো যদি না থামে এখানটায়, একটা জিনিস দেখুন, শুধুমাত্র সরকার তো নয়, তার সঙ্গে জনগণ আছে, জনগণের একটা জনমতের ব্যাপার আছে। যে কোনো ইনিশিয়েটিভের পিছনে যদি সেটাকে না তৈরি করতে পারেন তাহলে সেটা বেশি দিন টিকবে না। সুতরাং আর এইটা প্রত্যেকবার জনমতকে সেটা ভেঙে দেয়, সেখানে মনে করে যে পাকিস্তান হচ্ছে শত্রু দেশ, তাদের সঙ্গে কথা বলে কোনো না। সুতরাং এইটার আমার মনে হয় বিশেষ করে তাদের দেখা উচিত যে এই ধরনের ইমেজ তারা কি করছে।
নিশ্চয়ই প্রণয় শর্মা, আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। আমি এবার একটু কথা বলবো মিস্টার রাশেদ আহমেদ চৌধুরী আপনার সাথে। যেমনটি প্রণয় শর্মা বলছিলেন যে পাকিস্তানেরও কিন্তু নিজ দেশের কিছু সংস্কারের প্রয়োজন আছে। টেররিস্ট অ্যাটাকগুলো যেগুলো হয় এবং জঙ্গি তৎপরতা কমানোর ক্ষেত্রে, প্রশমনের ক্ষেত্রেও কিন্তু তাদের নিজস্ব কিছু উদ্যোগ নেওয়ারও জায়গা আছে। আপনি কি মনে করছেন আসলে পাকিস্তানের ভূমিকা কি হওয়া উচিত এই যুদ্ধবিরতির এই সময়টাতে? নিশ্চয়ই আমিও একমত ওনার সঙ্গে। এখন যে কিন্তু একটা কথা আছে যে এই যে জঙ্গি অথবা যে কোনো এই সমস্যা, আমরা একটা কথা জাতীয় সঙ্গে থাকতে তখন গেলাম কসোভো, বসনিয়া, অন্যান্য জায়গায়, মানে যে কোনো মিলিটারি সলিউশন বলতে কোনো জিনিস নেই। there is no military solution to essentially political problem. একটা রাজনৈতিক সমাধান হতে হবে ডায়ালগের মধ্যে, যেরকম। আর সবচেয়ে চমৎকার হচ্ছে যে ইন্ডিয়ান যে ওদের যে কালচারাল ইয়েটা, সবাই বাংলাদেশে আমাদের বন্ধু বলি আমরা, ইন্ডিয়ান গান, ইন্ডিয়ান 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 বই, এগুলো। আমি কলকাতা ছিলাম ডিপ্টি হাই কমিশনার, আমার সবচেয়ে চমৎকার পোস্টিং ছিল কলকাতা। সেখানে ইন্টেলেকচুয়াল সেন্টার বলতে হয়, এবং সব বড় বড় বন্ধু বান্ধব হোক হোক চলে আসতেন। কিন্তু জনাব রাশেদ আহমেদ চৌধুরী, আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে গিয়ে রাজনৈতিক বা কূটনৈতিক সমাধানটা হচ্ছে কোথায়? শুধু বারবার ইন্ডিয়াই যদি আপনার সমাধানের পথে যায় বা সংস্কারের পথে যায়, পাকিস্তান যদি নিজেদের ঘরকে আসলে কিছুটা গোছানোর চেষ্টা না করে, সেক্ষেত্রে আসলে বিষয়টা পুরো একতরফা হয়ে থাকছে কি? না, এখন পাকিস্তানের ঘর গোছানোর তো মানে ওদের ব্যাপার। এখন ওদের এখানে আর্মি রুল বারবার আসছে। এবারও যে এটা পাকিস্তান যে আর্মি এটা, উনি তো এক্সটেনশন চাচ্ছেন, এজন্য নাকি একটা কারণ যুদ্ধ হওয়া। কিন্তু যেহেতু এখন ইন্ডিয়া হচ্ছে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এবং অনেক অগ্রসর, ওটা আমাদের জন্য একটা মডেল ইন্ডিয়া। এখন এখানে যুদ্ধ করে কোন সমাধান হয় না। আমি সবসময় এটা আশা করেছিলাম যে ইন্ডিয়ার সাইড থেকে, কারণ আপনি এই জঙ্গিবাদকে বলেন, যে কোনো বলেন, ওদেরকে আপনি মিলিটারি সলিউশন দিয়ে কোনো সলিউশন হবে না। এখন এটাকে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট যখন দিল্লিতে ছিলেন ভ্যান্স, তখন ওনারা খুব হালকা করে নিয়েছেন ওই জিনিসটা। তখনই যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই ইয়েতে চলে আসতো, তখন পাকিস্তান সিজ ফায়ার করতে বাধ্য হতো, সিজ ফায়ারে আসতে। এবং এখানে একটা চায়নার রোলও আছে, চায়নার সঙ্গে যে পাকিস্তানের যে সম্পর্ক এবং টার্কির সঙ্গে যারা সাপোর্ট দিয়েছে। এখন আপনি আমাদের সমস্যা দেখেন, সবচেয়ে বড় হচ্ছে আমাদের উন্নয়ন। এটা আমি বলছি, আমি তো এসব দেশে ছিলাম, আমাদের এখানে এখনো গরিব। জনাব রাশেদ আহমেদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পররাষ্ট্র বিশেষজ্ঞ জনাব প্রণয় শর্মা, আপনাকেও। বিগত সরকারের সময় গুমের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি সত্য এবং জবাবদিহিতা কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ট্রুথ জাস্টিস কমিশন অথবা ট্রুথ রিকনসিলিয়েশন কমিশন, এটা আসলে খুব দরকার আছে। এটা সম্ভবত আমাদের দেশে 1972 সন থেকে থাকলেই ভালো হতো। আমি এবং আমাদের মাননীয় চিফ জাস্টিস আমরা একটি টিম নিয়ে সাউথ আফ্রিকাতে যাচ্ছি, এবং আমার মনে হয় আমরা অনন্তকাল হানাহানি করে আমাদের এই জাতির মুক্তি হবে না, আমাদের জাতীয় ঐক্য করে উঠতে হবে।